আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। চট্টগ্রামে বহদ্দারহাটের র্যাব ৭-এর ক্যাম্প থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ শাহর গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ৮ কর্মদিবসে শেষ হল মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। প্রধান আসামি হিটু শেখ সহ ২৯ জনের সাক্ষ্য গ্রহণ। যশোর ও খুলনায় একাডেমিক মামলার পলাতক ২ আসামি গ্রেফতার, অস্ত্র, গুলি ও গান পাউডার উদ্ধার। এবং খাগড়াছড়িতে শুকিয়ে গেছে নদী, ছড়া ও ঝর্ণার পানি। বিশুদ্ধ পানির তীব্র সংকট, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ৩টি পরিবারের আনুমানিক ২৭ জন ভারতীয় নাগরিক। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। বর্তমানে ভারতীয় নাগরিকরা স্থানীয় আবুল হোসেন মেম্বারের বাড়িতে রয়েছেন। একইভাবে গতরাতে মাটিরাঙ্গা উপজেলার তাইনন্দন সীমান্ত দিয়ে ১৫ জন এবং পানছড়িয়ার লোহাগ্রাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে আরও ২৪ জন ভারতীয় নাগরিককে পুশ করা হয়। তারা বিজিবির জিম্মায় রয়েছেন। এ ব্যাপারে খাগড়াছড়ি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা জানান, আলোচনা করে তাদের ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আপাতত তাদের খাবার ও থাকার ব্যবস্থা করবে প্রশাসন। আপনারা কোথেকে আসলেন? ভাই আমি ভারত থেকে আসি। কে নামাই দিছে? কবি হিসাবে নামাই দিছি। তো কোথেকে আসেন? আমরা গুজরাট থেকে আসছি। তো কিভাবে গুজরাট থেকে আমরা এখানে আসলেন? কদা আমরা হেলিকপ্টার দিয়ে না আগরতলা নামা দিছে, আগরতলা থেকে গাড়ি ভরিয়ে নিয়ে এখান থেকে হিসাবে নামা দিছে, এখান দিয়ে যাবো, আমাদের দিকে আসলে আমরা গুলি করবো। তাহলে ফজনা সারা এখানে সিলেসিলি করতেছে। আমরা আমার বাড়িতে ফাঁসে পারি, আমি দৌড়ে আসি, দেখি দিয়ে মহিলা এগুলো এনে মাটিতে পড়ে গেছে। থাকার পরে দিয়ে আমরা সবাই সাইডের দিকে এসে ওই কাপড় চোপড় একটু উন্নয়ন দিয়ে দিচ্ছি। চট্টগ্রামে বহদ্দারহাটে র্যাব ৭ ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা নিজ অফিসের রুমে আত্মহত্যা করেছেন। সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের প্রস্তুতি গ্রহণকালে অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন তিনি। তার কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্মরত অন্য র্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। সেই সময় তার নিজ ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশ সাহাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব। ৮ কার্য দিবসে শেষ হল মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষীদের শুনানি। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শেষ হয় এ সাক্ষ্য গ্রহণ। শেষ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে ২ চিকিৎসকের সাক্ষ্য নেওয়া হয়। এই নিয়ে মামলার বাদী সহ মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হলো। আগামীকাল আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছে আদালত। এর আগে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিকে আদালতে হাজির করা হয়। গত ৬ মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশু আসিয়া। আজকে পর্যন্ত আমরা সর্বসাকল্যে ২৯ জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আজকে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির জন্য আবেদন করেছি। মৌখিক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্তির ঘোষণা করেছেন।
ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা ৩৩ মামলার আসামি কাজী তারেককে যশোর শহরের খড়কি পূর্বপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে সে অস্ত্র, মাদক চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ চক্র নিয়ন্ত্রণ করে আসছিল। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তারেকের বিরুদ্ধে মাদক চোরাচালান, বিস্ফোরক, খুন ও অস্ত্রসহ মোট ৩৩টি মামলা রয়েছে। সে যশোর শহরের শঙ্করপুর পশু হাসপাতাল এলাকায় বাসিন্দা পিয়ার কাজীর ছেলে। এদিকে খুলনার বটিয়াঘাটার চক্রাখালীতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ২২ মামলার আসামি কালা তুহিন সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা খায়রুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চক্রাখালী এলাকার ফারুকের হাঁসের খামারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান চালায়। এই সময় সন্ত্রাসীদের কাছ থেকে একটি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও ২ কেজি গান পাউডার ও ১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যশোরে চৌগাছার সুকপুকুরিয়া ইউনিয়নের মাকাপুরে আসামি ধরতে গিয়ে ওসি সহ পুলিশের ৭ সদস্যের হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল সন্ধ্যায় নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তম অন্যান্য পুলিশ সদস্যদের জন্য মাকাপুর গ্রামে যান। পরে তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেফতার করেন। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাছে বাধা দেয়, আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতকারীরা আবারও পুলিশ সদস্যের উপর হামলা করে। এতে ৭ জন আহত হন। তাদের মধ্যে এএসআই লাবলুকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেশ বরেণ্য শিল্পপতি, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবায় ২১ পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে সৎ, দুর্নীতিমুক্ত ব্যবসায়ী উল্লেখ করে তার পৃষ্ঠপোষকতার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অবদান তুলে ধরেন। সর্বস্তরে সুফিবাদী সুন্নি জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঢাকায় দায়ের করা মামলাকে ভিত্তিহীন, বাস্তবতা বিপর্যিত ও মিথ্যা দাবি করে মামলা প্রত্যাহারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা এবং ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। চট্টগ্রামের বিভিন্ন দরবারে পীর, আলেম ওলামা সহ বিশিষ্ট ব্যক্তিরা এই সময় বক্তব্য রাখেন। এর আগে একই দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন প্রফেসর কামাল উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলন থেকেও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সুফি মিজানুর রহমান সাহেবের মতো একজন সুফি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি ইসাপুরী দরবার শরীফের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সবাই সুফি মিজানের মতো একজন মানবিক, দেশপ্রেমিক, একজন দিনদার, আল্লাহওয়ালা, আশিকে রাসূলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে রাজপথে একত্রিত হয়েছি। পিএইচপি সম্মানিত চেয়ারম্যান মোহতরম সুফি মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক, বাস্তবতা বর্জিত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দৌড় জানাচ্ছি এই সম্মানিত ব্যক্তির নামে মিথ্যা মামলা অতি সত্বর প্রত্যাহার করা হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থান এবং হাটবাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। দিনাজপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও পার্বতীপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. জাকারিয়া বাচ্চু সহ অন্যান্য নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।
খাগড়াছড়িতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। শুকনো মৌসুমে নদী, ছড়া ও ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় এই সংকট আরও বেড়েছে। এই অবস্থায় দূর পাহাড়ের বদ্ধকূপ ও গভীর গর্তে দূষিত পানি এখন ভরসা তাদের। এতে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু সয়দের রিপোর্ট, জানাচ্ছেন ফরহিন ইসলাম টুম্পা। খাগড়াছড়ির প্যারাছড়া ইউনিয়নের কাপতলা পাড়া ও ভাঙামুড়া সহ আশপাশের ৬টি গ্রামের প্রত্যন্ত পাহাড়ি পল্লীর কয়েকশো প্রান্তিক পরিবার চরম বিশুদ্ধ পানির সংকটে দিন কাটাচ্ছে। এসব মানুষের একমাত্র পানির উৎস দুটি ছড়া ও ছোট 3টি কুয়ার পানি শুকিয়ে যাওয়ায় নালার নোংরা পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। মহিলারা বা পুরুষরা অনেক কষ্টকর হচ্ছে, গ্রামে থেকে আধা কিলো হেঁটে এসে পানি নিতে হচ্ছে। পানির জন্য অনেক কষ্ট, আমরা এখান থেকে দূরে থেকে নিয়ে আনতে হয় পানি, গোসল করতে পাই নাই, সময় মতে পানি পাই নাই। আমাদের 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরে এক কলসি পানি তুলতে পারেনি। সরকারের কাছে আমরা জোর আবেদন করে থাকি, আমাকে যদি পানির ব্যবস্থা করে দিলে আমাদের জন্য উপকৃত হই। দীঘিনালার সীমান্তপাড়া, 9 মাইল ও মাটিরাঙ্গার হাজাপাড়ার মতো অসংখ্য গ্রামের চিত্র একই। ঝর্ণায় পানি শুকিয়ে যাওয়ায় যেতে হয় দূর পাহাড়ে। কয়েক কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করলেও মিলছে না বিশুদ্ধ পানি। এই পানি তো খুব খারাপ, আমাদের গ্রামে বাসা টাসা খাইলে অসুস্থ হয়ে যায়। আমাদের পানি অবস্থা খুব খারাপ, আমরা এই কাঁধে নিয়ে যা তুলতে হয়, অনেক কিলাও অনেক উপরে। পরিবেশবিদরা বলছেন বন উজাড়, পাহাড় কাটা সহ জলবায়ু পরিবর্তনের কারণে পানির উৎস শুকিয়ে গেছে। পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ তাদের। পার্বত্য জেলা পরিষদ বা অন্যান্য যে কর্তৃপক্ষগুলো রয়েছে তারা যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই এলাকাবাসী পানির সুবিধা পাবে। সমস্যা নিরসনে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। যেসব অঞ্চলে এই সুপেয় পানির অভাব রয়েছে সেগুলোতে যাতে আমরা সোলার বিদ্যুতের, বিশেষ করে সৌর বিদ্যুতের ব্যবস্থা করে পাম্প স্থাপন করতে পারি, এবং যেখানে আসলে সব জায়গায় পাম্প স্থাপন করে আপনারা জানেন যে আসলে ঠিক হবে না, যেহেতু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সেজন্য আমরা যাতে প্রাকৃতিক পানির আধারকে ব্যবহার করতে পারি, সেজন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পানি সংকট কাটাতে সৌর বিদ্যুতের মাধ্যমে পাম্প স্থাপনের মতো বিকল্প ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ 6 দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজের দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে। দাবি আদায়ে কলেজে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শাটডাউনের কারণে বন্ধ রয়েছে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। এর আগে গতকাল শাটডাউন কর্মসূচি চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে 5 শিক্ষার্থী আহত হয় বলে অভিযোগ করা হয়েছে। আর শিক্ষকরা বলছেন এই সময় শিক্ষার্থীদের হাতে এক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। এদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং ইনস্টিটিউট ও কলেজের শিক্ষার্থীরা। দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউট ও কলেজের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় দাবি আদায় না হলে আমরণ অনশন কর্মসূচির হুমকি দেন আন্দোলনকারীরা। চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে বনালতা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি রাজশাহী পর্যন্ত চলাচল করা সকল আন্তঃনগর ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু সহ 8 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহিদ, জেলা সুজনের সভাপতি আসলাম কবির, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ এবং সড়ক ও সেতু উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। ফেসবুকে ঘুষের লেনদেন ভাইরাল হওয়ার প্রধান কার্যালয়ের নির্দেশে মাদারীপুর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বিআরটিএ অফিস ছাড়াও
প্র্যাকটিক্যাল পরীক্ষা মাঠ ও আশেপাশের কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দুদক কর্মকর্তা বিআরটিএ অফিসে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ ও সেবা নিতে আসা লোকজনের সাথে কথা বলেন। তবে এই অভিযানে কাউকে আটক করেনি দুদক। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তা। নোয়াখালী চাটখেলে বসতঘরে ঢুকে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে দেখে উপজেলার খিলপাড়া গ্রামের মুন্সিবাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তাহারা বেগম একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, তাহারা বেগম 2 ছেলে ও 1 মেয়ের জননী। তিনি বড় ছেলে তারেকের সঙ্গে একই ঘরে বসবাস করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি তার শয়নকক্ষে ঘুমিয়েছিলেন। পাশের কক্ষে ছিলেন তার বড় ছেলে তারেক। শেষ রাতে দেখে দুর্বৃত্তরা ভবনে এক্সজস্ট ফ্যান খুলে ভিতরে ঢুকে। এই সময় তাহেরা বেগম তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে দুর্বৃত্তরা তার বুকে, কাঁধে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গায় এবার জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন অর্থাৎ 15 মে থেকে আম বাজারজাতকরণ শুরু হচ্ছে। পরিপক্ত আটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম। এছাড়া 22 মে থেকে হিমসাগর, 28 মে থেকে ল্যাংড়া, 5 জুন থেকে আমরুপালি, 15 জুন থেকে ফজলি এবং 28 জুন থেকে আশিনা ও বাড়ি আম চার সংগ্রহ ও বাজারজাত শুরু হবে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে কৃষি বিভাগ, আম চাষি ও ব্যবসায়ীদের নেতাদের সাথে সভা শেষে এ সময়সীমা বেঁধে দেওয়া জেলা প্রশাসন। জেলা প্রশাসক জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসিদুর রহমান সরকার, কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামান এবং জেলা ফল ও আম ব্যবসায়ী সমিতির সভাপতি রফতুল্লাহ মহলদার সহ অন্যান্যরা সবাই উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা শহরে জোয়ারদার পাড়ার একটি বাসা থেকে 26 বস্তা নকল আকিজ বিড়ি উদ্ধার করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে এই অভিযান পরিচালিত হয়। তবে এ সময় বাড়ির মালিক সাব্বির পালিয়ে যায়। এনএসআই জানায়, প্রথমে সন্দেহভাজন বাড়িটি নজরদারিতে রাখা হয়। পরে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে জব্দ করা হয় 6.5 লাখ পিস নকল বিড়ি। এই সময় বিড়ি জনপ্রিয় আকিজ ব্র্যান্ডের অনুকরণে তৈরি করা হয়েছিল। জানা গেছে, এগুলো কুষ্টিয়ায় আল্লাহর দরগা এলাকায় উৎপাদন করে বিপণনের জন্য চুয়াডাঙ্গায় পাঠানো হয়। নকল বিড়ি উৎপাদন ও সরবরাহে জড়িত চক্রের সদস্যদের ধরতে পুলিশ কাজ করছে। সাতক্ষীরায় ভুল চিকিৎসায় 2.5 লাখ টাকা দামের গরুর মৃত্যুর খবর এটিএন বাংলায় প্রচারের পর গরুর মালিক গৃহিণী আম্বিয়া খাতুনকে ডক্টরস এগ্রিভেট লিমিটেডের পক্ষ থেকে একটি উন্নত জাতের গরু উপহার দেওয়া হয়েছে। সোমবার সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে এক অনুষ্ঠানে তাকে এই গরু উপহার দেওয়া হয়। সংগঠন নির্বাহী পরিচালক ডাক্তার রাফিউল করিম রাফি ও সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিশ্বপদ বিশ্বাস সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে গত 16 এপ্রিল ভুল চিকিৎসায় দামি ফ্রিজিয়ান জাতের গরু হারিয়ে দিশেহারা সাতক্ষীরা সদর উপজেলার পার মাসখোলা গ্রামের গৃহিণী আম্বিয়া খাতুনের খবরটি এটিএন বাংলায় প্রচারিত হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।